আগের দিন যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা ছিল অ্যাটমিক রেডিয়াস, অ্যাটমিক সাইজ বা পরমাণুর আকার। আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এনথ্যালপি অফ আয়নাইজেশন আর আয়নাইজেশন পোটেনশিয়াল। হোয়াট ইজ এনথ্যালপি অফ আয়নাইজেশন? এনথ্যালপি ইন্ডিকেট এনার্জি। বাংলায় এটাকে বলা হয় আয়নীভবন শক্তি, মানে আয়নে কনভার্ট করতে যে শক্তিটা প্রয়োজন সেটাকেই বলা হয়। এটা যদি আমি ডেফিনেশন বলি তাহলে কি হয়? দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিকোয়ার্ড টু রিমুভ an electron or electrons from an isolated gaseous atom is called enthalpy of ionization or ionization energy. বাংলায় যদি বলি তাহলে কি হবে? যে ন্যূনতম শক্তি দ্বারা কোনো গ্যাসীয় পরমাণুর বহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন বার করে তাকে আয়নে পরিণত করা হয়, সেই শক্তিকে বলা হয় আয়নীভবন শক্তি। এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে গ্যাসটাকে আইসোলেটেড অবস্থায় থাকতে হবে, মানে কারোর সাথে বন্ড করা অবস্থায় থাকলে চলবে না। এটা হচ্ছে আমাদের মিনিমাম ব্যাপার। তার মানে কি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে ইলেকট্রনকে বার করতে গেলে যে মিনিমাম এনার্জি লাগবে সেটাকেই আমরা বলছি এনথ্যালপি অফ আয়নাইজেশন আর আয়নাইজেশন এনার্জি। বাংলা মিডিয়াম ইংরেজি মিডিয়াম দুজনের জন্য এই ভিডিওটা অ্যাপ্লিকেবল বলে আমি বাংলা ইংরেজি দুটো মিলিয়ে আমি কথাটা বলবো। তো তোরা এটাকে অ্যাডজাস্ট করে দিবি নিজেদের মধ্যে। আমি জানি বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা ইংরেজি ভালোই বোঝে, তবুও বাংলাতে আমি বলছি কেন, মাধ্যমিক পরীক্ষা আছে সামনে, তাই জন্য এইসব কথাগুলো আমি বলছি। তো বাংলা ইংরেজি আমি মিলিয়ে বলে তোদের সুবিধা হবে। তো এটা গেল আমাদের ডেফিনেশনের পার্টটা। ডেফিনেশন রিগার্ডিং যদি কারো কোশ্চেন থাকে আমাকে সেটা হোয়াটসঅ্যাপ করে দিবি। এখানে আমার নম্বর তো সবাই জানিস, হেডমাস্টারের কাছ থেকে নম্বরটা পেয়ে যাবি। কোশ্চেনে যদি ডাউট থাকে কোশ্চেন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবি, আমি তাহলে সেই কোশ্চেনের আনসারটা করে দেবো। কোনো অসুবিধা নেই, আমি তোদের পাশে আছি, চিন্তা করার কিছু নয়। আমি জানি এখানে সবাই খুব ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে রয়েছে, তবুও এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের ওভারকাম করতে হবে, তো চলে যেতে হবে। যাই হোক, এরপরে যে পার্টটা আমরা চলে আসবো, যে আমরা বলছি যে ইলেকট্রনকে বার করতে গেলে যে এনার্জিটা লাগবে দ্যাট ইজ কল আয়নাইজেশন এনার্জি অর আয়নাইজেশন পোটেনশিয়াল। ওকে, তো আমরা দেখি যে ইলেকট্রনকে বার করতে গেলে যে এনার্জি কিরকম লাগবে। সাপোজ আমি মনে করলাম এই একটা অ্যাটম আছে, সাপোজ, যেটা আমাদের মেন কনসার্ন হচ্ছে অনেক এলিমেন্ট, there is so many element present in the gaseous state, অনেক মৌল কঠিন অবস্থায় থাকে। তাহলে from the and so many element exist in the solid state. So now it is evident that from solid state it is very difficult to remove the electron. So what we do, we just convert the solid element into gaseous state. Convert the solid element into gaseous state, the energy is required. Just see that here, suppose A is an element which is in the solid state. Now the energy is applied, that is called enthalpy of sublimation. ঊর্ধ্বপাতনের শক্তি, এনথ্যালপি অফ সাবলিমেশন, ঊর্ধ্বপাতনের শক্তি প্রয়োগ করলে কি হবে? The element will become in the gaseous state. Now what happens? What is the basic difference when the element is in the solid state, when the element is in the gaseous state? We know that when the element is in the solid state, the intermolecular force of attraction is stronger. That's why the intermolecular space is negligible. That means electron is a very much tightly packed situation. It is very difficult to remove the electron from the solid state. Now when we convert directly the element from solid to gaseous state, the intermolecular force of attraction become negligible and intermolecular space become huge. So in this huge space, electron is weakly held. So by applying minimum amount of energy, we can convert the isolated gaseous element into the ionic state. So see that here we apply the energy that is called ionization energy, and we convert A into A plus. It is also in the gaseous state, and the first energy is applied, that is called enthalpy, first ionization energy. তাহলে গ্যাসীয় মৌল থেকে ক্যাটায়নে কনভার্ট করতে গেলে আমরা বাইরে থেকে একটা শক্তি প্রয়োগ করলে কি হচ্ছে? গ্যাসীয় মৌলটা ক্যাটায়নে পরিণত হচ্ছে। প্রথমে যে শক্তি প্রয়োগ করছি সেটাকে বলা হয় প্রথম আয়নীভবন শক্তি। তারপরে এ যখন ক্যাটায়নিক স্টেটে আছে এটাকে মনোক্যাটায়নিক স্পিসিস বলা হয়, মানে পজিটিভ চার্জ 1 ইউনিট আছে। এখানে ফার্দার যদি এনার্জি অ্যাপ্লাই করি তাহলে এ হয়ে যায় +2। এবার এ +2 স্টেট থেকে আবার যদি ইলেকট্রন বার করি তাহলে হয়ে যাবে কি I3, আয়োনাইজেশন এনার্জি 3, A +3, ইট ইজ অলসো ইন দ্য গ্যাসিয়াস স্টেট। তাহলে আমরা কি দেখছি যে গ্র্যাজুয়ালি আমরা এনার্জি অ্যাপ্লাই করছি আর ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, আর এলিমেন্টটা কি হচ্ছে? ক্যাটায়নে কনভার্ট হচ্ছে। যত বেশি ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে পজিটিভ চার্জ তত বেশি বাড়ছে। পজিটিভ চার্জ বাড়ছে, এর সাথে এনার্জি কি রিলেশন আছে? আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। সাপোজ
এটা তো আমরা স্টেজটা চলে এলাম। এখানে আমরা ইউজুয়ালি কি বলি যে সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি ইনক্রিজেস গ্র্যাজুয়ালি, আর এনার্জি অফ দ্য সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি গ্র্যাজুয়ালি ইনক্রিজেস, মানে আমরা বলি যে ক্রমান্বয়ে যদি ইলেকট্রন বার করতে থাকি তার জন্য যে প্রয়োজনীয় শক্তি সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। সেটা একটা অর্ডার যদি আমরা করি তাহলে কি হয়, থার্ড আয়নাইজেশন এনার্জি গ্রেটার দেন সেকেন্ড আয়নাইজেশন এনার্জি গ্রেটার দেন ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। এটাকে আমরা এক্সপ্লেন করবো কি করে, একটা এলিমেন্ট একটা স্পেসিফিক এক্সাম্পল নিয়ে আমরা যদি এক্সপ্লেন করি তাহলে বোঝা যাবে। এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে বলবো কি করে আয়নাইজেশন এনার্জি, থার্ড আয়নাইজেশন এনার্জি ইজ গ্রেটার দেন সেকেন্ড গ্রেটার দেন ফার্স্ট। তৃতীয় আয়নন বহন শক্তি দ্বিতীয়র থেকে বেশি প্রথমের থেকে বেশি কি করে বুঝবো, একটা এক্সাম্পল দিয়ে আমরা বলি। একটা এক্সাম্পল নিলাম, সাপোজ অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের বহিস্থ কক্ষে 3টে ইলেকট্রন, ভ্যালেন্সিয়াল কন্টেন্ট 3 ইলেকট্রন। তাহলে এখান থেকে যখন আমি ইলেকট্রনটাকে বার করব, L+1 হয়ে যাবে। তাহলে ইনিশিয়ালি এখানে প্রোটন আছে কটা, 13টা, ইলেকট্রনও 13টা। when L become L plus, number of proton remains same 13, number of electron is 10. And when Al plus become Al plus 2, in that case the energy is applied, that is called second ionization energy. Number of proton become 13, number of electron become 11. Further putting energy from outside, that is third ionization energy, Al become Al plus 3, number of proton is remain 13, number of electron become 10. Now putting some energy outside, that is called fourth ionization energy, Al become Al plus 4, number of proton remain 13 but number of electron remain 9. So just see that here aluminium, where number of proton is 13, number of electron is 13, so attraction from the nucleus is quite the normal one. And also see that aluminium contains the valential electron. So removing of the valential electron is quite easy because valential electron are weakly held. So we can easily remove the valential electron. And so when we release the first electron, number of proton electron same, so attraction is normal. So there is no difficulty. But when after removal of the first electron, number of proton is 13, number of electron is 12. So 13 electron attract that 13 proton attract the 12 electron more strongly compared to 13 proton 13 electron. So here attraction from nucleus increases, so removal of electron from the valences become difficult. That's why ionization energy is 2 is greater than ionization energy 1. Now we come to this part, when Al become Al2 plus, number of proton is 13, number of electron is 11. So 13 proton attract 11 electron more strongly. So 13 proton attract the 11 electron more strongly. So now it is become more difficult compared to the Al plus 1. From Al plus 2, removal of electron. So attraction from the nucleus is more greater because 13 proton attract the 11 electron more strongly. As 13 proton attract the electron more strongly, that means electron are closely packed, removal of electron become difficult. That's why the third ionization energy become more. Now just see that here. This is the special case. When Al2 plus become Al3 plus, it attains the nearest inert gas configuration. It attains the nearest inert gas configuration when Al become Al plus 3. So usually ionization energy 1, ionization energy 2, ionization energy 3 is value gradually increases, but suddenly when we reach to Al plus 3, from that state removal of the electron is become very difficult because aluminium here attain the oxidate, attain the nearest inert gas configuration, structurally stable. So here to remove the electron we have to face a huge mammoth task. That means suddenly the ionization energy, fourth ionization energy increases high, a very high value. So because Al3 plus is in the inert gas configuration, removal of the electron is being difficult, and also 13 proton hold this 10 electron to a much more strongly. So we can say the order that
ionization energy is 4 is much more greater than third ionization energy, greater than fourth second ionization energy, greater than first ionization energy. তাহলে আমরা বলতে পারি কি যে আমরা যখন অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম +1, অ্যালুমিনিয়াম +2, অ্যালুমিনিয়াম +3 যাচ্ছি, আস্তে আস্তে করে কি হচ্ছে, প্রোটনের সংখ্যা একই রয়েছে, ইলেকট্রনের সংখ্যা কমছে। ইলেকট্রনের সংখ্যা কমলে কি হয়, প্রোটন অর্থাৎ নিউক্লিয়াস থেকে আকর্ষণ বল বৃদ্ধি পায়। নিউক্লিয়াস যত বেশি আকর্ষণ করবে ইলেকট্রনগুলি তত কী হবে, কক্ষকের মধ্যে অনেক টাইটলি অ্যাটাচ থাকবে, তখন ইলেকট্রন রিমুভ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তাই জন্য আমরা বলি কি আয়নাইজেশন এনার্জি 3 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 1। যখন অ্যালুমিনিয়াম L+3 চলে আসছে তখনও নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের না ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। এই অবস্থায় এখান থেকে ইলেকট্রন বার করাটা খুব কঠিন ব্যাপার। তাই I1, I2, I3-তে যা এনার্জি লাগছে আস্তে আস্তে এনার্জি ভ্যালুটা বাড়ছে, কিন্তু হঠাৎ করে যখন I3 থেকে যখন I4-এ পৌঁছলাম, হঠাৎ করে ইলেকট্রন প্রয়োজনীয় শক্তিটা জাম্প করে অনেকটা বেড়ে গেল। প্রয়োজনীয় শক্তি জাম্প করে অনেকটা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, তাহলে আয়নাইজেশন এনার্জি 4 আমরা বলছি কি মাছ গ্রেটার দেন আয়নাইজেশন এনার্জি 3। কেন, L+3-তে অ্যালুমিনিয়াম নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের নয় ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, তাই জন্য ইলেকট্রন বার করাটা এখান থেকে খুবই ডিফিকাল্ট। কেন, L+3 স্ট্রাকচারালি স্টেবল হয়ে গেছে, গঠনগতভাবে সুস্থিত হয়ে গেছে, এখান থেকে ইলেকট্রন বার করাটা সত্যিই খুব কঠিন ব্যাপার। তাই জন্য সাডেনলি আয়নাইজেশন এনার্জি 4 অনেক বেড়ে গেছে। এইভাবে আমরা বলি কি সাকসেসিভলি আয়নাইজেশন এনার্জি আস্তে আস্তে বাড়তে থাকে।